লিনিয়ার ডিপেন্ডেন্স এন্ড ইন্ডিপেন্ডেন্স। তো এখানে তোমাকে এটা প্রমাণ করতে হবে, জাস্ট কিছু প্রবলেম তোমাকে দেওয়া থাকবে। সো এটা জানতে হলে তোমাকে আগে লিনিয়ার কম্বিনেশনটা কি সেটা জানতে হবে। তো লিনিয়ার কম্বিনেশন কিভাবে আমি জানবো সেটা কিন্তু আগে কিন্তু করানো হয়েছে। আমাদের লিনিয়ার কম্বিনেশনটা কিভাবে করতে হয়, কিভাবে লিনিয়ার কম্বিনেশনের মান বের করতে হয়, এই জিনিসগুলো অলরেডি আমরা শিখেছি বা দেখেছি। সো আমরা যেটা করব, ওই লিনিয়ার কম্বিনেশনটা যেভাবে করে আমরা এগিয়েছি সেটার থেকে আমরা কিছু জিনিস এনে এখানে আমরা এটা প্রুফ করার চেষ্টা করবো যে লিনিয়ার কম্বিনেশন আসলে কিভাবে লিনিয়ারটা ইন্ডিপেন্ডেন্স এবং ডিপেন্ডেন্স কিভাবে প্রুফ করতে হবে, যে একটা সেট অফ ভেক্টরস লিনিয়ার ডিপেন্ডেন্স এবং ইন্ডিপেন্ডেন্স হবে কিনা। সো প্রথমে আমরা এখানে কিছু ডেফিনেশন আছে, এটাগুলো আমরা একটু দেখে নিই। লিনিয়ার কম্বিনেশনের ডেফিনেশনটা এখানে দিয়ে বলা আছে। আচ্ছা, এখানে স্প্যান লিনিয়ার কম্বিনেশন একটা বলা নাই, এখানে স্প্যান যে আছে এটার ডেফিনেশনটা এখানে বলা আছে। এস হলো একটা সেট, এগুলা হলো তোমার v1 v2 ডট ডট vk, একটা সেট অফ ভেক্টরস ইন এ ভেক্টর স্পেস v। উই সেট দ্যাট v স্প্যান s স্প্যানস v, অর্থাৎ v কে s স্প্যান করবে if every vector in v is a linear combination of the vector in s, অর্থাৎ v ভেক্টরের প্রত্যেকটা ভেক্টরকে যদি এই v1 v2 vk এর সাপেক্ষে যদি লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায়, তাহলে আমরা s কে বলবো যে s v কে স্প্যান করে। তো জিনিসটা আসলে কি? তো প্রথমে টু চেক স্প্যান, আচ্ছা স্প্যানের জিনিসটা এটা হলো জাস্ট যে কোনো একটা ভেক্টরকে এটা একটা আরবিটারি ভেক্টর দিয়ে ওই ভেক্টরটাকে লিনিয়ার কম্বিনেশন করে সেট অফ ভেক্টরস গুলোতে লিখতে পারলেই হলো। এবং এটার যে সলিউশনটা আসবে, সলিউশনটা হবে তোমার আরবিটারি। এটা আমি একটা দেখাবো তোমাদেরকে যখন আমরা এটা করব, মানে বেসিস এবং ডাইমেনশনে পড়াবো তখন তোমাদেরকে এটা দেখাবো। তো এখানে আরো একটা আছে, দেখো যে তোমার এখানে বলা আছে 1 0 0 0 1 0 0 0 1, এটা হলো তিনটা ভেক্টরস এর কথা বলা আছে। এই তিনটা ভেক্টরস কি আর কিউব কে কি স্প্যান করে, এটা তোমাকে প্রুফ করতে হবে। তো এটাকে ধরে নিছে i, এটাকে j, এটাকে k। তো ধরে নেওয়ার পরে v হলো যে কোনো একটা ভেক্টর। তো আমার কথা হলো যে কোনো ভেক্টরকে লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে হবে ওই ভেক্টরগুলোর সাহায্যে। সো দেখো এই যে কোনো ভেক্টর v কে ijk এর সাপেক্ষে লিনিয়ার কম্বিনেশন আকারে এখানে এই যে লিখতে, এটা দিস ইজ আ লিনিয়ার কম্বিনেশন। এবং এইটাকে এখন কি করা হলো, মানগুলো বসানো হলো। এটা হলো i এর মান, এটা j এর মান, এটা k এর মান। আর ডান পাশে তো আপনার v এর ভ্যালু আছে xyz, এটারও ধরে নেওয়া হয়েছিল। xyz হলো তোমার আরবিটারি, এটাকে তোমাকে মান বের করতে হবে। তাহলে এটা সলিউশন তুমি যদি করো c1 = x, c2 = y, c3 = z। সুতরাং এই যে তুমি এটাকে সলভ করতে পারছো ইন টার্মস অফ xyz, সেহেতু আমরা এটাকে বলবো s স্প্যান সার্কেল। এখানে যদি আমার এই 1 0 0 এগুলো না থেকে অন্য কোনো ভেক্টর থাকতো, সেটাকেও সিমিলার প্রসিডিউরে তোমাকে সলিউশন করে আসতে হবে। এই টাইপের একটা প্রবলেম আমরা পরে দেখব। এখানে আরেকটা দেখো, এই যে তিনটা ভেক্টর দেওয়া আছে, এটাকে কিভাবে তোমরা স্প্যান হবে কি হবে না এটা তোমরা প্রুফ করবে। এখানে দেখো ওরা করছে তিনটা ভেক্টর, তিনটা ইকুয়েশন লিখলো x y z এর সাপেক্ষে। এখন যেটা করবে যে এগুলাকে, এই যে দেখো এটাকে গসিয়ান ইলিমিনেশন বলে, অর্থাৎ এখানে এচেলন ফর্মে এটাকে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে এটাকে শিফট করতে হবে। অর্থাৎ এখানে 0 0 আসবে, এই তিনটা 0 বানাবে, আর এই সবগুলো 1 বানাবে। তো এটা বানানোর পরে দেখো ডান পাশে তোমার সলিউশন চলে আসবে। এই যে দেখো এখানে চলে আসলো। তো এখানে এই যে তোমার এই আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এটা হয়ে গেল। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স যেহেতু হয়ে গেল, এখন এই যে এই দিস ইকুয়ালস টু হলো তোমার কত, এইটা, আর এই দুটো সমান হলো তোমার এইটা। তাহলে দেখো এখান থেকে যদি আমি xyz এর মান বের করতে চাই, তাহলে এটা কিভাবে হয় সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। এখানে যে সলিউশনটা ওরা দেখায় না, এটা নিজে নিজে করতে হবে। এই যে এইখানে যে সলিউশনটা, এই যে এইখানে যে সলিউশনটা ওরা দেখায় নাই, এবং সলিউশনটা হলো তোমার নিজের বের করার দায়িত্ব। দিস ইকুয়ালস টু 1, দিস ইকুয়ালস টু হলো তোমার দিস, এবং দিস ইকুয়ালস টু হলো x। সো এটা সলিউশনটা বের করতে হবে নিজ দায়িত্বে।
তার মানে যেহেতু এটা সিস্টেমের একটা কনসিস্টেন্ট সলিউশন আছে, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে লিখতে পারছি, এটা স্প্যান হবে। এটা আমরা আরো পরে আরো দেখবো এটা বিস্তারিত। আমরা এখন এর মধ্যে চলে যাই। এই যে এখানে আমরা চলে যাই, লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স কখন হবে। তো এখানে একটু ভালো করে তোমাদেরকে ডেফিনেশন দুটা শিখতে হবে, যে ডেফিনেশনের উপরে তোমার নির্ভর করবে এখানে যে তোমার অঙ্ক করতে হবে কিভাবে, বা তোমার শর্তগুলা কি কি সবগুলো ডেফিনেশন থেকে চলে আসবে। তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ভালো করে যদি আমরা পড়ি যে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স কাকে বলে, প্রথম এই পার্টটুকু হলো লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স, এরপরের যে পার্ট দেখতে পাচ্ছি এটা হলো লিনিয়ার, প্রথমটা হলো লিনিয়ার ডিপেন্ডেন্ট, এরপর এটা লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট। তো সিম্পলি মনে রাখার চেষ্টা করবা যে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট যখন হবে, ইন্ডিপেন্ডেন্ট হওয়ার ক্ষেত্রে তোমার যে সলিউশন করবা যার জন্য তারা সবাই জিরো হবে। অর্থাৎ এই যে তোমার যে এখানে হলো আমরা আলফা ওয়ান আলফা টু নিয়েছিলাম আর কি, এই সেটের মধ্যে এখানে C1 C2 দেওয়া আছে। তো তুমি যদি এখানে আলফা ওয়ান আলফা টু নাও, মানে এইগুলো যদি তোমার লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে, তোমার এগুলো হলো স্কেলার। যদি তুমি নাও এই স্কেলার গুলোর জন্য তুমি ওই সিস্টেম অফ ইকুয়েশন গুলোকে যদি তুমি সলভ করো, সলভ করার পরে যদি রেজাল্ট এই সবগুলো শূন্য হয়, এখানে দেখতে পাচ্ছ এই যে কনস্ট্যান্ট মানে তোমার যেগুলা এগুলো নিয়েছো কি বলে স্কেলার, তুমি যেগুলো নিয়েছিলা লিনিয়ার কম্বিনেশনের জন্য, সেই সবগুলা যদি শূন্য হয়, তখন এই যে ভেক্টর যেগুলো এখানে আছে v1 v2 vn vk, অর্থাৎ s টার হলো এই সবগুলা সেটের সেট, তখন আমরা s কে বলবো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর তুমি যদি এই সলিউশন করো এগুলোর জন্য, সবগুলো যদি শূন্য না হয়, নট অল অফ ইস আর জিরো, অর্থাৎ যে কোনো একটা তুমি নন জিরো পেয়ে গেল। মানে কি, যে তোমার একটা জিরো হতে পারে আর একটা নন জিরো হতে পারে, মানে নেগেটিভও ভ্যালু আসতে পারে, পজিটিভও ভ্যালু আসতে পারে। সো যেটা হলো সেটা যে তোমার যদি ভ্যালু জিরো ব্যতীত অন্য যে কোনো কিছু আসে, পজিটিভ নেগেটিভ আমরা যাই কিছু বলি না কেন, তখন সেটা হয়ে যাবে আমার লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। অর্থাৎ শূন্য না আসলেই হলো, পজিটিভ নেগেটিভ যাই কিছু আসুক না কেন, যে শূন্য না আসলেই হলো, তখন আমরা এটাকে বলবো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আর সবগুলো যদি শূন্য চলে আসে, তো শূন্য চলে আসলে তখন আমরা এই সেট অফ ভেক্টরস যেগুলো আমরা পাবো বা যেগুলো আমরা নিয়েছি, তখন আমরা এটাকে বলবো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। সো আসুন দেখি আমরা এবার একটু সামনের দিকে যাই, একটা এক্সাম্পল যদি আমরা এখান থেকে কাউন্ট করি, সো আমরা সেভাবে এক্সাম্পলটা একটু দেখি। আমরা এক্সাম্পল কিভাবে দেখছি তাহলে এটা ক্লিয়ার হবে। এটার জন্য কি করতে হবে, এখানে কিছু প্রসিডিউর দিয়েছে যে if the system has trivial solution only then the S has the independent। trivial solution মানে একদম তোমার বেসিক সলিউশন, অর্থাৎ জিরো জিরো সলিউশন যদি হয়, তখন যে সিস্টেম অফ এই যে ভেক্টরস যেগুলো তুমি দেখতে পাচ্ছ v1 v2 vk, তখন এগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। if the system has many solution, যদি অনেকগুলো সলিউশন থাকে, কিভাবে বুঝবো সেটা আমরা যখন এতে যাব, মানে এচেলন ফর্ম অথবা গসিয়ান ইলিমিনেশন মেথডটা যখন অ্যাপ্লাই করব ওই ম্যাট্রিক্সটার মধ্যে, তখন যে মানে সিস্টেম অফ ইকুয়েশনটা পাবো সেগুলোর যদি অনেকগুলো সলিউশন থাকে, তখন আমরা এগুলোকে বলবো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। অর্থাৎ এখানে জিরো জিরো ব্যতীত অন্য আরেকটা সলিউশন আছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ যে তিনটা ভেক্টর দেওয়া আছে 1 0 0 1 -2 5। এই সেট অফ ভেক্টরস গুলো হবে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট, এটা তোমাকে প্রুফ করতে হবে। তো কিভাবে প্রুফ করব, প্রথমে লিনিয়ার কম্বিনেশন আকারে দেখো সবগুলা ভেক্টরসকে লিখে ফেললাম। তিনটা ভেক্টর আছে, এই জন্য C1 C2 C3 আসলো। C1 C2 C3 এর পরিবর্তে তোমার যদি ইচ্ছে করে তাহলে তুমি x1 x2 x3 লিখতে পারো, অথবা তুমি ইচ্ছে করলে আলফা 1 আলফা 2 আলফা 3 লিখতে পারো, এটা তোমার ইচ্ছা। ডান পাশে জিরো হবে বাই ডেফিনিশন অফ লিনিয়ার ডিপেন্ডেন্স এন্ড ইন্ডিপেন্ডেন্স, এখানে তোমার জিরো জিরো বসাতে হবে। এবার C1 দিয়ে তুমি যদি এখানে যোগ করো, গুণ করো, তাহলে এখানে হবে C1, এখানে হবে 0। C2 দিয়ে তুমি যদি এখানে গুণ করো, এখানে হবে 0, এখানে হবে C2। C3 দিয়ে এখানে গুণ করলে -2 C3, এখানে হবে 5 C2 C3। তো তারপরে সবগুলো যদি যোগ করো তাহলে দেখো যে 1 1 C1, এখানে হবে 0 C2, এই যে 0 C2, তারপরে -2 C3, যে -2 C3, এটার ইকুয়াল টু করে দিলাম।
তারপর এখানের সাথে এটা গুণ হবে 0c1, তারপরে 1c2, 5c2, c3 ইকুয়াল টু 0, 5c3 ইকুয়াল টু 0। এখন এই যে সিস্টেম অফ ইকুয়েশন দেখতে পাচ্ছ, এটাকে আমরা সলিউশন করতে হবে। সো সলিউশন দেখো, এখানে ইকুয়েশন আছে দুইটা, ভেরিয়েবল আছে তিনটা ভেরিয়েবল এবং দুইটা ইকুয়েশন। তো আমাদের যে সিস্টেম বা আমাদের যে সলিউশন প্রসিডিউর সেটা হলো যে নাম্বার অফ ইকুয়েশনস এন্ড নাম্বার অফ ভেরিয়েবলস যদি ইকুয়াল হয় তখন আমরা এই সিস্টেম অফ ইকুয়েশনটার একটা সলিউশন বের করতে পারি। কিন্তু যদি নাম্বার অফ ভেরিয়েবলস নাম্বার অফ ইকুয়েশনের চেয়ে কম হয় তখন এটাকে আমরা সহজে সলিউশন করতে পারি না, এবং সেটাকে আমাদেরকে সলিউশন করতে হলে অন্য একটা নিয়মের অবলম্বন করতে হয়, সেটা হলো ফ্রি ভেরিয়েবল এখান থেকে নিতে হয়। তো সেই নিয়মটা কি আমরা এখানে হয়তো নিশ্চয়ই এখানে আলোচনা করেছি, আমরা দেখি। এই যে এখানে দেখো 1 1 1 0 0 1, এই যে 1 0 0 1, তারপর হলো এখানে -5 -2 5, তারপর 0 0 এখানে এলো। আচ্ছা এখানে দেখো এই যে সিস্টেম অফ ইকুয়েশন, অর্থাৎ এখানে যে যেটা দেখতে পাচ্ছ এই যে এটার সিস্টেম অফ ইকুয়েশন, এটা মেনি সলিউশন আছে। কেন মেনি সলিউশন আছে ওটা কি বলছে? না বললে আমাকে বলতে হবে। মেনি সলিউশন আছে। আচ্ছা কেন মেনি সলিউশন আছে এটা আমাকে প্রথমে জানতে হবে যে কারণটা কি। কারণটা হলো তুমি যদি এখান থেকে মনে করো এই c1 টা তুমি যদি 0c1 টা বাদ দাও, তাহলে এখানে দেখো আছে c1, এখানে আছে c2, অর্থাৎ এই কর্ণ বরাবর আমি এটা মনে করতে পারি c1 c2 আছে। তো এই কর্ণ বরাবর থাকলে তুমি দেখো এই c3 কিন্তু তুমি কিন্তু টাচ করতে পারো নাই, তাহলে c3 হলো এরকম একটা ভেরিয়েবল যেটা হলো মুক্ত রয়ে গেল। তখন আমরা c3 কে ফ্রি ভেরিয়েবল বলি। তো c3 কে ফ্রি ভেরিয়েবল বললে c3 এর ভ্যালু তুমি যে কোনো কিছু নিতে পারো, 1 2 3 4 5 6 তোমার ইচ্ছা মতো নিতে পারো। আর জিরো নিলে এটার একটা সমাধান হয় না, এটা ট্রিভিয়াল সলিউশন হয়ে যায়। দ্যাটস ওয়াই আমরা এই c3 এর ভ্যালু এক্সেপ্ট 0 অন্য যে কোনো ভ্যালু আমি এটা চয়েস করতে পারি। সো এই c3 এর ভ্যালু যদি আমি মনে করো 1 চয়েস করি, সাপোজ c3 ইজ ইকুয়াল টু 1, তখন দেখো এটার জন্য একটা c2 এর ভ্যালু আসবে -5। আবার c3 এর ভ্যালু যদি আমি 1 ব্যতীত আমি যদি এখানে 5 সিলেক্ট করি তাহলে হবে c2 এর ভ্যালু -25। তারপর c3 এর ভ্যালু এখানে বসাবো, c2 এর ভ্যালু এখানে বসাবো, তাহলে c1 এর মানটা কিন্তু আমি এখান থেকে পাবো। তাহলে এই দুইটা সিস্টেম অফ ইকুয়েশন আমি যদি c3 এর ভ্যালু অর্থাৎ ফ্রি ভেরিয়েবলের মান আমার ইচ্ছামতো বসাই তাহলে এটার সমাধানের আসলে কোনো অভাব হয় না। আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনাকে আপনার ইচ্ছামতো মান নিতে হবে। তো যেটা করতে হবে যে অ্যাকসেপ্ট 0, অর্থাৎ শূন্য ব্যতীত আপনার অন্য মান নিতে হবে। যদি শূন্য ব্যতীত অন্য মান নেন তাহলে যেটা হবে আপনার অ্যাকচুয়াল সলিউশনটা আপনি পাবেন, অর্থাৎ আপনার ট্রিভিয়াল সলিউশনটা ছাড়া আপনি অন্য সলিউশনটা পাবেন। এটা ছিল আমাদের এখানে একটা সমস্যা। তো এখানে আমরা এই যে সিস্টেম অফ ইকুয়েশনটা পাইলাম, এটার এই c3 যেহেতু ফ্রি ভেরিয়েবল এই কারণে আমার এটা অসংখ্য সমাধান হবে, অসংখ্য সমাধান হবে। দ্যাটস ওয়াই এটা শূন্য ব্যতীত অন্য সমাধান আছে, এই জন্য আমার এটা হয়ে যাবে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, যে শূন্য ব্যতীত অন্য সমাধান এটা আছে। এই পর্যন্ত চলে গেল। তারপরে আসুন আরেকটা সেট ওরা এখানে দেখালো। So determine whether the set S equal to this, এখানে যে ভেক্টর গুলো দেওয়া আছে, চারটা ভেক্টর দেওয়া আছে, is linearly dependent or linearly independent, অর্থাৎ আপনাকে এখানে দেখাতে হবে এটা linearly dependent নাকি independent। তো আমরা যদি দেখি এগুলোকে ভেক্টর আকারে লিখি, ভেক্টর গুলোকে যদি আমরা ম্যাট্রিক্স এর মধ্যে লিখি তাহলে প্রথমটা হলো প্রথম ম্যাট্রিক্স, এই যে আমরা এখানে হলো প্রথম যে রোটা দেখতে পাচ্ছেন, কলামটা দেখতে পাচ্ছেন, এই কলামটা হলো এই ফার্স্ট ম্যাট্রিক্স, এটা সেকেন্ড ম্যাট্রিক্স, থার্ড ম্যাট্রিক্স। এখন আমার যেটা করতে হবে এই যে আমার এখানে প্রিন্সিপাল ডায়াগোনালটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে প্রিন্সিপাল ডায়াগোনাল, দিস ইজ দ্য প্রিন্সিপাল ডায়াগোনাল, এটাই তো নাকি? দিস ইজ দ্য প্রিন্সিপাল ডায়াগোনাল। এর নিচের যে এলিমেন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আমি শূন্য বানাবো, এই যে ট্রায়াঙ্গেলের মতো করে আমি যেগুলো দিলাম এগুলোকে আমি শূন্য বানাতে হবে। যদি আমি এটাকে শূন্য বানাই তাহলে এটা গসিয়ান এলিমিনেশন মেথড হয়ে যাবে, আর গসিয়ান এলিমিনেশন হয়ে গেলে আমাকে দেখতে হবে যে তারপর সলিউশনটা কি আসে। এই যে এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এই যে প্রিন্সিপাল ডায়াগোনালের নিচে এখানে তোমরা দেখলে একটু বলতে পারবা, এটাকে আমরা এচেলন ফর্মে নিব, রো এচেলন ফর্মে। আচ্ছা এখানে দেখো ওরা যে যে কাজটা আমি বলছি তোমাদেরকে,
এই কাজটা ওরা করেছে। তো এখানে যদি আমি একটু ছোট্ট করি, এই যে আরেকটু ছোট করি, ওরা কি করছে একবারে করে ফেলছে। হ্যাঁ, রো ইচেলন ফর্মটা একেবারে করে ফেলছে। তো এটা কিভাবে করছে আমি একটু যদি বলি তোমাদেরকে, তোমরা এটা পারবা, কারণ এই জিনিসটা আমরা অলরেডি করছি। তো যেহেতু আমরা এটা করছি, তাহলে রো ইচেলন ফর্ম অথবা গসিয়ান এলিমিনেশন তোমরা অলরেডি এটা পারবা, এটা আমরা অলরেডি করে ফেলছি। তাহলে দেখো, এই প্রথমটার সাথে আমি যদি এটা যোগ করি, তাহলে দেখতে পাবা যে প্রথমটার সাথে এটা যোগ করলে আমার এখানে শূন্য হয়। তার মানে এই এখানে এটা আমি যোগ করব, এটা এবং এটা আমি যে যোগ করব, তো এখানে হ্যাঁ, এখানে যোগ করতে হবে। তাহলে এখানে 1 হবে, যে এখানে 1 হবে, তাহলে শূন্য, আর এখানে হবে তোমার এখানে হবে শূন্য। আমি যদি এখানে দেখাই, এখানে হবে শূন্য, এখানে হবে 1, এখানে ঠিক থাকবে, এটাও ঠিক থাকবে, এটাও ঠিক থাকবে। তারপর এখানে শূন্য অলরেডি কিন্তু আছে, এটা কিন্তু আর থাকতেছে না, এখানে শূন্য হয়ে গেল। তাহলে এইখানে যে 1 থাকলো, এই 1টা তোমাকে 0 বানাতে হবে। এটার সাথে এটা যদি তুমি করো, গুণ করো, তাহলে এটা থেকে এটা যদি তুমি বিয়োগ করো, তাহলে কত হবে দেখো। অথবা তুমি করতে পারো যে এটা থেকে এটা তুমি বিয়োগ করতে পারো, এটা থেকে এটা বিয়োগ করতে পারো, এটা থেকে এটা বিয়োগ করতে পারো, এটা থেকে এটা বিয়োগ করতে পারো। তো এটা এভাবে যদি তুমি করো, তাহলে এখানে দেখো আলটিমেটলি আসবে শূন্য, এটা থেকে এটা বিয়োগ করলে এখানে আসবে -2, এখানে আসবে -2। আমি একটু পরে দেখাই, তাহলে ক্লিয়ার হবে তোমাদের জন্য। বোর্ডে করে দেখাই, না তো ধরতে পারবে না। কি হলো, জম্বুটা আসছে দেখো। বোর্ড তো আসছে না। যাই হোক, তোমরা এখানে আরো বুঝে ফেলতে পারবা যে লিখতে সমস্যা হচ্ছে, মানে সমস্যা একদিকে না। আমি কি করব, এখানে 1 ছিল, এখানে 1 ছিল, আর এখানে -1 ছিল, এখানে 0 তো ছিলই। আমি যেটা করতে চাই, এই 1টাকে শূন্য বানাতে চাই, এই 1টাকে। তাহলে কি করব, এটা কি করব, আমি এখান থেকে বিয়োগ করে দেব। তাহলে এই রোটাকে যদি আমি এখানে লিখি, তাহলে এখানে হবে 0, তারপর এটা হবে 0, এই 1 থেকে 1 গেলে 0, তাহলে 1 থেকে -3 চলে যাবে, তাহলে থাকবে -2, -1 থেকে -1 যাবে, তাহলে এখানে থাকবে -2। এই পাশে তো 0 আছে। এখন তুমি -2 দিয়ে তুমি যদি এটাকে ভাগ করে দাও, একবার ভাগ করে দেওয়া যাবে, তাহলে এখানে -2 দিয়ে ভাগ করলে এখানে হবে 1, এই যে দেখো 1, এখানে আছে 1। এরপর আছে দেখো, এইটাকে আমি কি করব এবার, এই যে এইটার সাথে আমি যোগ বিয়োগ করব 3 নাম্বার রো এর সাথে। তাহলে এখানে 2 আছে আর এখানে 1 আছে, এইজন্য এই সবটাকে 2 দিয়ে গুণ করে তারপর আমি এটার থেকে বিয়োগ করব। তাহলে 2 দিয়ে গুণ করে বিয়োগ করলে এই কলামে, এই রো এর মধ্যে আমি 4 নাম্বার রো এর মধ্যে আসবে 0, তারপরেরটা আসবে 0। তাহলে এখানে 6 থেকে তোমার এখানে আছে কত, -2। তাহলে -2 যদি বিয়োগ করি, তাহলে 6 থেকে -2 হবে -8। তারপরে এখানে আছে কত, 2 দিয়ে গুণ করলে এখানে হয়ে যাবে 0, তাই তো নাকি? এখন এই -8 আমার এখানে রাখতে পারবো না। -8টাকে তোমার এই যে এখানে যেটা দেখতে পাচ্ছিল না, এই 1 যেটা দেখতে পাচ্ছিল না, এই 1টা এখানে তোমার কি করতে হবে, অথবা তুমি এখানে করে ফেলো। এটাকে 1 দিয়ে তুমি যদি করে ফেলো, তাহলে এখানে আমার যদি 3 নাম্বার রোটা আর কি আমি যদি দেখি, 0 0, তারপরে 1 1, -2 দিয়ে আমি ভাগ করে ফেললাম এই পাশটা, আর এখানে তো 0 আছে। তো এখানে আমার -8 হয়েছে, -8 দিয়ে যদি ভাগ করে ফেলি, তাহলে আমার 4 নাম্বার রুট আসছে এরকম 0 0 1 0, -8 দিয়ে আমি ভাগ করছি। এইবার তুমি কি করো, এইটা থেকে এইটা থেকে তুমি এটা বিয়োগ করতে পারো, 4 নাম্বার থেকে
3 নাম্বার থেকে 4 নাম্বার তুমি যদি বিয়োগ করো, তাহলে 3 নাম্বার থেকে 4 নাম্বার বিয়োগ করে বিয়োগফলটা এখানে বসাবা। তাহলে 1 থেকে 1 বিয়োগ হবে 0, এই যে দেখো এখানে 0 বসবে, আর 1 থেকে 0 বিয়োগ হবে 1। অর্থাৎ এখানে স্টেপস গুলা ওরা অনেকটা স্কিপ করে গিয়ে সরাসরি এখানে রেজাল্ট ওরা বসিয়ে দিই। তাহলে এই যে দেখো আমার প্রিন্সিপাল ডায়াগোনাল 1 হয়ে গেল, আর প্রিন্সিপাল ডায়াগোনালের নিচে এটা আমার আবার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হয়ে গেল। সো যেহেতু এটা আবার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এবং এটা প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর 1, তাহলে এটা এবার কি হবে, একটা হবে তোমার সিস্টেম অনলি হ্যাজ ট্রিভিয়াল সলিউশন। অর্থাৎ এই এখানে দেখো ডান পাশে ট্রিভিয়াল সলিউশন চলে গেল, লিনিয়ার সিস্টেম এখানে আর কোনো ইয়া নাই, প্রিন্সিপাল ডায়াগোনালের পাশে ওই পাশে কোনো মান নাই, এইজন্য এটা হয়ে যাবে তোমার কি এচিলন ফর্মে চলে যাবে। তো এচিলন ফর্মে যখন যাবে তখন এই সিস্টেম অফ ইকুয়েশন গুলা যখন এতে লিখতে পারবো, তখন আমার টোটাল এটাই হবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এই জিনিসটা জাস্ট মনে রাখতে হবে। তখন যে সেট এস দিয়ে আমি যে এই ম্যাট্রিক্সটা ফর্ম করেছিলাম ওইটা হয়ে যাবে তোমার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, এখানে আরো একটা অঙ্ক মনে আরো করে দিয়েছে, আর কিছু করে দেওয়া নাই নাকি, এই পর্যন্তই হলো শেষ। এখন এই কাজগুলো তোমরা বলো তো যে মোটামুটি বুঝতে পেরেছো কিনা, পারবা কিনা। লিনিয়ার ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট দিয়ে দুইটা অঙ্ক আমরা এখানে দেখলাম, এই দুটা দিয়ে কিন্তু অঙ্ক আসতে পারে, এবং এই অঙ্কগুলো ইউজ করে আমাদের পরবর্তীতে আরো অঙ্ক আছে এগুলো করতে হবে। একটু বলো তো দেখি তোমরা একটু বুঝতে পেরেছো কিনা। স্যার ক্লিয়ার বুঝতে পারলাম না স্যার। আচ্ছা স্যার লাস্টেরটাতে একটু সমস্যা হচ্ছে।